আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শ্বসন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের উদ্ভিদ এবং প্রাণীদের শ্বসন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। চলো দেখা যাক এই অধ্যায়ে কী কী বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, শ্বসন বলতে কী বোঝে আমরা একটু দেখি। তাহলে এখানে বলেছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? শ্বসন বলা হয়। তাহলে এখানে বইয়ের ভাষা বলা হয়েছে, আমরা একটু যদি গুছিয়ে বলি আর কি। তাহলে আমরা এখানে যে খাবারটা খাই এটাকে কি বলছে? এটা হচ্ছে জটিল খাদ্যবস্তু। এটাকে সে জারিত করে, মানে ভাঙ্গে এটাকে সরল খাদ্যবস্তুতে পরিণত করে। আর কে নির্গত করে? আমরা অক্সিজেন যখন গ্রহণ করি, অক্সিজেন যায় ওই খাবারটাকে জারিত করে ভাঙ্গে, পাশাপাশি সে কি নির্গত করে? কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এই কথাই বলছে যে কি উৎপন্ন করে? গতিশক্তি। তো শ্বসনের পর আমাদের শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি রূপান্তরিত হয়। হ্যাঁ, এবং কি বলছে? কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে। আমাদের শরীরে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তো এটাকে কি বলা হয়? শ্বসন বলা হয়। তাহলে শ্বসনের কথা আরো কিছু বলছে এখানে। শ্বসন একটি অন্তঃকোষীয় বিভাগীয় প্রক্রিয়া। শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি করে? সে ত্যাগ করে। আমরা আগেই বলেছি অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে নিম্ন শ্রেণীর কিছু জীব, উদ্ভিদ ও প্রাণী, যেমন ইস্ট, ব্যাকটেরিয়া, এগুলা তারা অক্সিজেন ছাড়াই শ্বসন করতে পারে। তো বেশিরভাগ প্রাণীরই অক্সিজেন লাগে। তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যদি নিম্ন শ্রেণী হোক আর উচ্চ শ্রেণী হোক, সকল ক্ষেত্রে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। শ্বসন কার্য দিনরাত 24 ঘন্টা ঘটে, অর্থাৎ সব সময় ঘটে। উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়ার মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতি ভিন্নরূপ। তাহলে এখানে কিন্তু শ্বসনের প্রক্রিয়াটা সেম, কিন্তু উদ্ভিদ এবং প্রাণীদের একটু ভিন্ন রূপ। উদ্ভিদ দেহে আমাদের ছোটবেলা থেকে পড়ে আসছে যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আসলে এই ধারণাটা কিন্তু আংশিক সত্য, আংশিক ভুল। কীরকম সত্য, কীরকম ভুল? সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে ছোটোবেলায় আমাদের শেখানো হয়েছে যে উদ্ভিদ কি করে? শুধু অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আসলে কিন্তু বিষয়টা এমন না। উদ্ভিদে যখন সূর্যে আলো থাকে, অর্থাৎ দিনের বেলা বেশিরভাগ সময় সূর্যে আলো থাকে, ওই সময় তারা এরকমভাবে কি করে? তারা এরকমভাবে তোমার ওই সালোকসংশ্লেষণের প্রক্রিয়াটা, অর্থাৎ অক্সিজেন ত্যাগ করবে আর কি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। কিন্তু যখন দিনে আলো থাকে না, রাত্রেবেলা, তখন তারা কিন্তু স্বাভাবিক আমাদের মতো শ্বসনের কার্যক্রম চালিয়ে যায়, অর্থাৎ অক্সিজেন ত্যাগ করে এবং কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে কি বলছে এখানে? উদ্ভিদের শ্বসনকালে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিনিময় অপেক্ষিত সরল। উদ্ভিদের নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নেই। বায়ু দেহবন্ধনে প্রবেশ করার মাধ্যমে প্রত্যরন্ধ্র, রিল্যান্টিসেল অন্তঃকোষ পানিতে নিমজ্জিত সমগ্র দেহতলে অক্সিজেন গ্রহণ করে। তাহলে আমাদের যেমন নাক আছে, উদ্ভিদের কিন্তু বিশেষ কোনো কি নেই? শ্বসন অঙ্গ নেই। প্রাণীদের শ্বসন নিম্ন শ্রেণীর প্রাণীদের শ্বসন সম্পন্ন হয় ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য একটি বিশেষ অঙ্গ আছে, যেটাকে আমরা নাক বলি। তো আমাদের কোন কোন প্রাণীর কি কি অঙ্গনও আছে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের প্রথমে আসি আমরা মাছ। তাহলে আমাদের এখানে মাছও ব্যাঙ্গাসি ফুলকার সাহায্যে, অর্থাৎ পানি যারা থাকে স্থলজ প্রাণীরা হচ্ছে ফুসফুস সাহায্যে শ্বসন করে। তাহলে পানির শ্বসনটা কি? উদ্ভিদ বায়ুতে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তবে প্রাণী উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ ও বর্জন করার প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির। উদ্ভিদ পাতার স্টোমাটা, এটা তাহলে পত্ররন্ধ্র, মানে পাতার ছিদ্র, এর নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীদের গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন অঙ্গনের মাধ্যমে, যেমন কি ফুলকা ও ফুসফুস। তাহলে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে সরাসরি কোনো অঙ্গ নেই, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে অঙ্গ আছে, যেটাকে আমরা পুরোপুরি অঙ্গটাকে আমরা শ্বসনতন্ত্র বলি আর কি। তো আজকে আমরা এই শ্বসনতন্ত্রের বিভিন্ন যে পার্টগুলো আছে, আমাদের যে অঙ্গগুলো শ্বসনতন্ত্রের যে পার্টগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি শ্বসনতন্ত্র জিনিসটা কি। তো শিক্ষার্থী বন্ধুরা, শ্বসনতন্ত্র এখানে বলা হচ্ছে কি, যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশগ্রহণ নেয় তাদেরকে একত্রে শ্বসনতন্ত্র বলে।
মানবদের মোট শ্বসন অঙ্গ হচ্ছে 7টি। আমরা অনেকে মনে করি শুধুমাত্র নাকে আমাদের শ্বসন অঙ্গ, আসলে বিষয়টা এমন না। নাক থেকে একেবারে গলা হয়ে ফুসফুস পর্যন্ত একবারে ভিতর পর্যন্ত যে অঙ্গগুলো, এগুলো মোট 7টা অঙ্গ নিয়ে গঠিত। তো কি কি অঙ্গ আমরা একবারে নামগুলো পড়ে নিই আগে। নাসারন্ধ্র, নাসাপথ, নাসা, গলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ক্লোম বা শাখা, ক্লোম শাখা বা ব্রঙ্কাস, মেইন অঙ্গ আমাদের ফুসফুস, এবং সর্বশেষ হচ্ছে কি মধ্যচ্ছদা। তাহলে আমাদের প্রথমে নাসারন্ধ্র ও নাসাপথ। হ্যাঁ, নাসারন্ধ্র নাসাপথ। তাহলে কি বলছে যে নাসিকা মুখগহ্বরের উপরে অবস্থিত এক প্রকার ত্রিকোণাকার গহ্বর। তাহলে আমাদের এই যে এটা ত্রিকোণাকার, এই 1 কোণ 2 কোণ 3 কোণ এভাবে ত্রিকোণাকার গহ্বর, এবং এটির সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানে নাসিকা ছিদ্র আছে, নাকের ছিদ্র, এবং পিছনে যায় নাসিকা গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা পর্দা দিয়ে 2 ভাগে বিভক্ত। তাহলে এখানে 2টা ভাগ আছে, একটা ডান পাশ বাম পাশ। এর সম্মুখভাগ লোম ও পশ্চাৎ দিকে ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে এখানে আমাদের বিভিন্ন লোম আছে, যেটা আমাদের ধুলাবালি থেকে আমাদেরকে রক্ষা করে। এবং পশ্চাৎ দিক মানে পিছন দিক ঝিল্লি মানে বিভিন্ন পর্দা দিয়ে আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। বায়ুতে ধূলিকণা রোগ জীবাণু থাকলে তা এই লোম ও ঝিল্লিতে আটকে যায়, একটু আগে বলেছি। তো আমাদের যে লোম এবং ওর ভিতরে যে ঝিল্লি আছে, ওই ঝিল্লিতে আমাদের এগুলা কি হয়ে যায়, আটকে যায়। তারপরে আমরা সামনে আসি নাসা গলবিল। তাহলে নাসা গলবিল বলছি কি, নাসা গলবিল হলো নাসারন্ধ্রের শেষ অংশ। তাহলে আমাদের নাসারন্ধ্রের শেষ অংশ নাসা গলবিল, যা গলের সাথে মিশেছে। গলবিলের পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। তাহলে আমাদের এখানে গলার ভিতরে 2টা নালী আছে, একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে কি নালী, শ্বাসনালী। তাহলে আমাদের যে বাতাসটা শ্বাসনালীতে প্রবেশ করে আর খাবারটা খাদ্যনালীতে প্রবেশ করে। যখন আমরা খাবার খাই তখন কিন্তু আমাদের শ্বাসনালী কি হয়ে যায়, শ্বাসনালীটা ঢাকনা থাকে, এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় যে শ্বাসনালী শ্বাস নেওয়া এবং খাবারটা সেম টাইম হয়ে যায়। যার কারণে কিছু খাবার যদি ভুলে তোমার শ্বাসনালীতে ঢুকে বলে, তখন একেবারে একটা বাড়ি মারে, মানে খুব ধাক্কা মারে। ধাক্কা মারলেও কিছু খাবার ঢুকে যাওয়ার কারণে অনেক সময় দেখবো যে গলায় একটু ঝাল ঝাল ভাব লাগে। অনেকে দেখবো যে পানি খেতে বলে যে তাড়াতাড়ি পানি খাও। অর্থাৎ আমাদের শ্বাসনালী কিন্তু খাবার গ্রহণ করার মতো কোনো পরিস্থিতি নাই। খাদ্যনালী যেমন পিচ্ছিল, সহজে খাবার যাইতে পারে, শ্বাসনালীতে যাইতে পারে না। তো যার কারণে ওই ঢাকনাটা অফ হয়ে যাওয়ার কারণে এখানে একটু যে মশলার ছিটা লাগে, যার কারণে এখানে কি একটু জ্বলাপড়া করে, সেজন্য আমরা পানি পান করি। তো এখানে বলছে কি দেখো, গলবিল ও শ্বাসনালী সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। এই ষড়যন্ত্র স্বর সৃষ্টি করে, যাকে ভোকাল কর্ড বলে। এই যে এখানে একটু উচ্চ জায়গা, বিশেষ করে পুরুষের ভোকাল কর্ডটা সুন্দর দেখা যায়, যেটা এখানে এই যে শব্দটা বাধাপ্রাপ্ত হয়। তাহলে তাই একে ষড়যন্ত্র বলে। স্বরচিত্রের মুখে একটি ঢাকনা থাকে, একটু আগে বলছি ঢাকনা থাকে। এটি খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ডেকে রাখে। তাহলে আমাদের যে এই যে ভোকাল কর্ডটাকে ডেকে রাখে, যাতে এতে করে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময়টা খুলে যায়। দেখো মানে তোমার সৃষ্টিকর্তা মানে আল্লাহ পাক কিভাবে কত সুন্দর সিস্টেম রাখছে। যখন তুমি খাবার খাবা তখন কিন্তু এটা তোমার এরকমভাবে তোমার ওই শ্বাসনালী অফ থাকবে, আবার যখন শ্বাস নেবে তখন খুলে যাবে। শ্বাসনালী কি আছে যে, শ্বাসনালী কি খাদ্যনালীর সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে শুরু করে ক্লোম পর্যন্ত, একেবারে আমরা ছবিটা দেখবো একটু পরে, ক্লোম পর্যন্ত এই যে আমরা দেখি। তাহলে এই যে দেখো এখানে আমরা এই যে ক্লোম বা শাখা, এই শ্বাসনালী আমাদের এখানে, তারপর নিচে শাখা প্রশাখা আছে, ক্লোম এই পর্যন্ত বিস্তৃত। তাহলে এই কথাটাই বলছে যে কি, ক্লোম পর্যন্ত, ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে, আমাদের শরীরের ভিতরে ফুসফুসে সে প্রবেশ করে। তারপর ক্লোম বা শাখা বা ব্রঙ্কাস। তো ক্লোম শাখা বা ব্রঙ্কাস কি লাগছে এখানে, শ্বাসনালী ফুসফুসের কাছে এসে 2টা ভাগ হয়ে যায়, ডান আর বাম। তাহলে বলছে যে শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দিকে 2টি শাখা বিভক্ত হয়ে যায়, যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই বলে। তাহলে একটাকে বলে ব্রঙ্কাই, মানে প্রত্যেকটাকে মিলিয়ে বলে ব্রঙ্কাই, আর প্রতিটাকে বলে ব্রঙ্কাস এক বচনে। ফুসফুসে প্রবেশ করার পর এই শাখায় অসংখ্য শাখা প্রশাখা বিস্তৃত হয়ে যায়, এদেরকে বলে ব্রঙ্কিউল। তাহলে আমরা দেখি ব্রঙ্কিউলগুলো একটু খেয়াল করি, এই যে চিত্রটা খেয়াল করো। তাহলে এখানে এই যে অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। তারপর আমাদের মেইন পার্ট, যেটা আমাদের শ্বসনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে পার্ট, সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুস আমাদের লাংস, যেটা ইংলিশে বলে, বা লাংস, অনেকে দুটো একসাথে বলে লাংস। তো বক্ষ গহ্বরের ভিতরে, অর্থাৎ বুকের যে গহ্বর, অর্থাৎ আমাদের যে এখানে যে হাড়গুলো আছে তার ভিতরে, বক্ষ গহ্বরের ভিতরে 2টি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থা করে। তাহলে আমাদের হার্টের মাঝখানে কিন্তু মাঝখানে আমাদের হার্ট একটা, আর ফুসফুস কিন্তু 2 পাশে অবস্থান করে। এটা স্পঞ্জের মতো, যারা দেখবো যে
বিভিন্ন সময় মাংস কাটছো বা ছাগলের মাংস বা দেখবা এখানে ধরে দেখবা স্পঞ্জের মতো। তাহলে এখানে আমার ইয়াতে শর্ট ভিডিওতে একটা ইয়া আছে, ফুসফুস একটা ভিডিও আছে আমার ভাগিনা করছে, ছোট একটা বাচ্চা দেখবা ফুদিয়ে ফুলিয়েছে, দেখতে পারবা। তো এটাই মূলত ফুসফুসটা আমি দেখিয়েছি ওখানে। তো ফুসফুস কি, তো একটা স্পঞ্জের মতো নরম এবং কোমল, এবং ডান ও বাম পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য কি বড় বড় ফুসফুস, দুই বাজ বিশিষ্ট প্লুরা নামক একটি ঝিল্লি দ্বারা পর্দা দ্বারা আবৃত, এবং দুই বাজের মাঝখানে এক প্রকার পিচ্ছিল পর্দা থাকে, ফলে শ্বাস প্রশ্বাসের কাছে ফুসফুস ও বক্ষগাতের মধ্যে কোনো সংঘর্ষণ লাগে না। তাহলে এই যে ডান ফুসফুস বাম ফুসফুস, এটা তো এভাবে চাপা থাকে, আবার শ্বাস নিলে ফুলে, আবার চাপে ফুলে। তো ফুললে কিন্তু পরস্পর সাথে কিন্তু সে সংঘর্ষ হতে পারে। তো বারবার কিন্তু একটা জিনিস ঘষা লাগতে লাগতে এখানে কিন্তু ক্ষয় হইতে পারে, ব্যথা হইতে পারে। এই জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু কি লাগছে, এখানে একটা পিচ্ছিল পদ থাকে, যারা ফুসফুস দর্শক একবার একটু পিচ্ছিল থাকে, যার কারণে ঘর্ষণ লাগলেও কোনো সমস্যা হয় না, বা সাধারণত ঘর্ষণ লাগেও না। তো এই কথাটাই বলছে যে তাহলে এখানে কি থাকে, পিচ্ছিল পদ থাকে। ব্রঙ্কাস প্রতিপাশে, যে দুইটা ফুসফুস দেখা যাচ্ছে এখানে, ব্রঙ্কাস প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা বা শাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিলগুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। প্রতিটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এপিথেলিয়াল মানে আবরণী কোষ। এই কোষিক জালিকা, এই কোষগুলো কোষিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে পড়ে। আমি একটু আগে বলছি যখন শ্বাস নিচ্ছি তখন বেলুনের মতো ফুলছে, আমার শর্ট ভিডিওতে দেখতে পারবা, বেলুনের মতো ফুলে অনেক বড় হয়। আবার যখন কি হয়, সে শ্বাস আপনার শ্বাস চালিকা সেটা আপনা আপনি কুঞ্চিত হয়ে যায়, আবার অটোমেটিক হয়ে যায়। বায়ুতলীয় কোষিক জালিকা উভয় প্রাচীর এত পাতলা যে সহজে এর মধ্যে বায়ু আদান প্রদান করতে পারে। খুবই পাতলা এবং খুব সহজেই বায়ু আদান প্রদান করতে পারে। আমাদের সর্বশেষ শ্বসনতন্ত্রের সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে মধ্যচ্ছদা। তাহলে মধ্যচ্ছদা কি, যে আমাদের এই যে এখানে বক্ষ গহ্বর, অর্থাৎ এই যে আমাদের বুক, আর আমাদের পিছনে আছে পিঠ, পিছনে কি আছে পিঠ। তাহলে বক্ষ গহ্বর আর একটা ওদর বলে, হ্যাঁ ওদর হচ্ছে পিঠ, এটা হচ্ছে বক্ষ হচ্ছে সামনের দিকটা। তাহলে বক্ষ গহ্বর এবং ওদর গহ্বর এই দুইটা গহ্বরকে পৃথককারী, এই দুইটা গহ্বরকে পৃথককারী যে অঙ্গাণু, পৃথককারী যে পৃথক রেখেছে তাকে কি বলা হয়, মধ্যচ্ছদা বলা হয়। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, কিসের মতো, ছাতার মতো প্রসারিত, ছাতার মতো। মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে, আর বক্ষ গহ্বর আয়তন বাড়ে। আবার মধ্যচ্ছদা যখন প্রসারিত হয় মানে ছড়ায় যায়, তখন উপরের দিকে ওঠে এবং বক্ষ গহ্বর সংকুচিত হয়। তো যাই হোক, এই ছিল আমাদের শ্বসনতন্ত্রের 7টা পার্ট। এখন আমরা দেখব যে শ্বসনতন্ত্রের প্রক্রিয়াটা কিভাবে ভাগ করা হয়। শ্বসনতন্ত্রের বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু বলা যায়, যেটা হচ্ছে বহিঃশ্বসন, যেটা ফুসফুসে গ্যাসে আদান প্রদান ঘটে। এটা দুই ভাগে ভাগ করছে, প্রশ্বাস একটা নিঃশ্বাস। তাহলে যেটা আমরা অক্সিজেন তো বায়ু গ্রহণ করি সেটাকে শ্বাস বা প্রশ্বাস বলি। আর নিঃশ্বাস কি, প্রশ্বাসের পরে নিঃশ্বাস পর্যায়ে শুরু, অর্থাৎ এই পর্যায়ে তোমার কি করা হয় যে বায়ুতলে বায়ু মানে এটা বের করে দেয়, অর্থাৎ যখন শ্বাস নেই এটাকে বলে প্রশ্বাস, আবার যখন বাতাসটা বের করে দেয় তাকে বলে কি নিঃশ্বাস। আর অন্তঃশ্বসন জিনিসটা কি, যে প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয় এবং ফুসফুসের সাথে রক্তে যে অক্সিজেন প্রবেশ করে এবং যা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহরবর্তী কোষগুলোতে পৌঁছায়। যাই হোক, এখানে অনেকগুলো কথা বলছে, তোমরা খেয়াল করো, আমি একটু বুঝে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু এই শ্বাস নেই, শ্বাসের সাথে কি নেই, আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই। এই অক্সিজেনটা প্রথমে আমাদের কোথায় যায়, এই অক্সিজেনটা কিন্তু আমাদের ফুসফুসে যায়। ফুসফুস থেকে এই অক্সিজেনটা চলে যায় আমাদের ইয়াতে হৃৎপিণ্ডে। তো হৃৎপিণ্ডে কিন্তু আবার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত আসতেছে, ওই রক্তের সাথে অক্সিজেন মিশে, ওই কথাটা এখানে বলছে। তো রক্তের সাথে অক্সিজেন মিশা, ওই রক্ত সহ অক্সিজেন সহ রক্তটা সারা শরীরে যায়, যাই আবার ওইখান থেকে সে কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়ে আসে, আইসা হৃৎপিণ্ডে আসে। হৃৎপিণ্ডে আসার পরে কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে যায়, রক্তটা আলাদা হয়ে যায়, ওই কার্বন ডাইঅক্সাইডটা চলে আসে ফুসফুসে, ওইখান থেকে ফুসফুস থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে আমরা এটা বের করে দিই। এই ছিল আমাদের মানে টোটাল প্রক্রিয়াটা। তো যাই হোক, তো ওই যেটা আমার শ্বাস নেওয়া আসা, এটা হচ্ছে তোমার বহিঃশ্বসন। আর ভিতরে যে প্রক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে আসে বের করে দেওয়া, এটা হচ্ছে অন্তঃশ্বসন। খুবই গুরুত্বপূর্ণ দুইটা অনেক সময় আমরা বলি শ্বাস নেওয়া অক্সিজেন তো শুধু ইয়াতে লাগে, আসলে কিন্তু আমাদের পুরো শরীরে অক্সিজেন আছে, এবং যেখানে তোমার অক্সিজেন থাকবে না ওই জায়গাটা অবশ হয়ে যাবে এবং বিকলাঙ্গ হয়ে যাবে। তো যাই হোক, তো আমাদের 7টা ধাপগুলো অনেক সময় সিরিয়ালে নবের থেকে আসে। তাহলে আমরা একটু বলি, দেখি কি ছিল। নাসারন্ধ্র, নাসাপথ, নাসা, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এখানে কার্বন ডাইঅক্সাইড যায়, অক্সিজেন বের হয়ে যায়, অ্যালভিওলে বা বায়ুথলি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এই প্রক্রিয়াটার ধাপগুলা। তো এখন আমরা দেখবো কি শ্বসনতন্ত্রে কিছু রোগ হয়। তো এই রোগগুলো আমরা একটু খেয়াল করি। আমাদের 4টা রোগের কথা বলা হয়েছে। তো
তো এখানে কি বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছে যক্ষ্মা। যক্ষ্মা একটি অধিক পরিচিত সংক্রামক রোগ। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভোগে তাদের যক্ষ্মা রোগ হয়ে থাকে। যক্ষ্মা রোগের কিছু লক্ষণ আছে, এগুলো একটু খেয়াল করো। যে আমি বলি, দেহের ওজন কম থাকে, শরীর দুর্বল হয়ে যায়, খুসখুসে কাশি হয়, অনেক সময় বলে 3 সপ্তাহের বেশি কাশি হলে ডাক্তারকে দেখাতে বলা হয়েছে। তারপরে বলছে যে কাশিতে রক্ত পড়তে পারে, শরীরে ঘাম হয়, বুকে পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে ওষুধ দেখা যায়। তো প্রতিকার কি? প্রথমে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, চিকিৎসা চালাতে হবে। ডাক্তারের পরামর্শে কোনো অবস্থাতে চিকিৎসা বন্ধ করা যাবে না। আর প্রতিরোধ কি? প্রতিকার আর প্রতিরোধ অনেকেই বুঝি না আমরা। প্রতিকার হচ্ছে যেটা রোগ হওয়ার পরে আমি যখন কোনো স্টেপ নিতেছি, কোনো ব্যবস্থা নিতেছি, এটা হচ্ছে প্রতিকার। আর প্রতিরোধ হচ্ছে রোগ হওয়ার আগে। এই যে করোনার সময় অনেকে করোনা হয় না, টিকা নিছে, যে হাম চলতেছে, হামের সময় কেউ এখনো হাম হয় না, কিন্তু আমরা হামের টিকা নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের প্রতিরোধ, অর্থাৎ রোগ হওয়ার আগে আমি ব্যবস্থা নিয়ে ফেলছি। তো একটা টিকা আছে, অনেক সময় নবীর টিকা আসে, এটা হচ্ছে বিসিজি টিকা। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে টিকা দেওয়া হয়। আমার জন্মের পর বাচ্চাকে অনেক টিকা দেয় আমরা জানি, তো এর মধ্যে এই টিকাটাও দেওয়া হয়, বিসিজি টিকা। তারপরে আরো কিছু বলা হয়েছে, এখানে কফ থুতু যেখানে সেখানে ফেলবো না, মাটিতে পুঁতে ফেলবো, হাসি কাশির সময় মুখ রুমাল দিয়ে ডেকে নেবো, যক্ষ্মা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেবো না। অর্থাৎ এই জিনিসগুলো একটু খেয়াল করবো সবাই। ভিডিওটা পজ করে উঠে নিতে পারবা। তারপরে আমরা দেখি নিউমোনিয়া খুবই কমন একটা রোগ। এটা বলছে ফুসফুসের রোগ। তবে বলছে নিউমোনিয়া একটি কিসের রোগ? ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগে নিউমোনিয়া। অনেক সময় দেখা যায় বাচ্চার জন্মগ্রহণ করার পরেই নিউমোনিয়া হয়ে যায়। তো ব্রঙ্কাইটিস ইত্যাদি ব্রঙ্কাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। অনেক সময় একটা তার ব্রঙ্কাইটিস হয়েছে, ওইখান থেকে আবার নিউমোনিয়া হয়ে যেতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ। এর কারণ কি? এক ধরনের ব্যাকটেরিয়া, এর নাম হচ্ছে নিউমোকক্কাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাকটেরিয়ার নামটা লিখে দিয়েছি এখানে, যে নিউমোকক্কাস। তাহলে ব্যাকটেরিয়ার নাম কি? যে এক ধরনের ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেটার নাম হচ্ছে কি? নিউমোকক্কাস ব্যাকটেরিয়া। তাহলে লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগীর বুকে ব্যথা অনুভব হয়। প্রতিকার তো বলছে এখানে চিকিৎসকের পরামর্শ নেওয়া, তারপরে বলছে এখানে ওষুধ ঠিকমতো গ্রহণ করা, স্যুপ, ফলের রস পান করা, পুষ্টিকর খাবার খাওয়ানো। প্রতিরোধ হচ্ছে হাম বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা, অর্থাৎ এই রোগগুলোকে হেলাফেলা না নেওয়া। এরপরে যে ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলা হয়। অস্বাভাবিক পরিবেশ, ধুলাবালি, আবহাওয়া, ঠান্ডা লাগা হতে পারে। বেশিরভাগই শ্বাস সম্পর্কিত এবং ধূমপান থেকে এরোগ হতে পারে। এটা এক ধরনের ভাইরাস থেকে হয়। বলছে কি এখানে লক্ষণ কি? কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর থাকে, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। প্রতিকার কি? ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা। এগুলো সহজেই আছে, তোমরা একটু নোট ডাউন করে রাখলে পারবে। তারপর হচ্ছে আমাদের হাঁপানি বা অ্যাজমা। হাঁপানি বা অ্যাজমা জিনিসটা এটা কি? যেটা হচ্ছে বিশেষ কোনো খাবার, বাতাস উপস্থিত ধুলাবালি, ফুলের রেণু শ্বাস প্রশ্বাস ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুর ক্ষেত্রে সর্দি থেকে হাঁপানিও হতে পারে। ব্যতিক্রম কি? বছরের বিশেষ ঋতুতে ঋতু পরিবর্তনের সময় এরকম হয়। অনেক সময় সিজন চেঞ্জ হলে, ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা আসলো, এ রোগটা হতে পারে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে যায়, রোগী জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়, বায়ুতলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না, বাধাগ্রস্ত হয়। যাই হোক, প্রতিকার কি? আলো বাতাসপূর্ণ, যে গুরুত্বপূর্ণ একটা প্রতিকার, আলো বাতাসপূর্ণ গৃহে প্রবেশ করা। অনেকে নিচতলা থাকো বা সারাদিন রুম বন্ধ করে রাখে, এই জন্য বাচ্চারা খুব ক্ষতিগ্রস্ত হয়। তো যেখানে আলো পাসিং করে, ঠিক আছে, আলো বাতাসপূর্ণ এলাকায় থাকা। যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে, তা থেকে বিরত থাকা, যেমন পশমি কাপড় হতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে চলা, ধোয়া ধুলাবালি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। অনেক সময় বলে যে আমি নিজে তো ধূমপান করি না, বাচ্চা ধূমপান করে না, কিন্তু বাচ্চার বাবা ধূমপান করতেছে, বা তুমি যেখানে থাকতেছ সেখানে কেউ না কেউ ধূমপান করতেছে, তাহলে এটাও তোমার জন্য ক্ষতিকর হবে। ওষুধ সেবনে শ্বাসকষ্টের কিছু লাঘব বটে, কিন্তু পুরোপুরি ভালো হয় না। তাই শ্বাসকষ্ট লাগবে রোগীর সাথে সবসময় ওষুধ রাখা কি জরুরি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে একটা পার্থক্য অনেক সময় আসে, সেটা হচ্ছে কি? যে সালোক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে পার্থক্য। তাহলে আমরা একটু দেখি কি বলছে এখানে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শক্তি সঞ্চিত, অর্থাৎ এখানে শক্তি জমা হয়, আর শ্বসন প্রক্রিয়া শক্তি কি হয়? নির্গত হয়, তো শক্তি বের হয়ে যায়। তারপর 2 নম্বর বলা হয়েছে কি? যে যেসব কোষে ক্লোরোপ্লাস্ট আছে, কেবল সেসব কোষে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। অর্থাৎ সকল সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হয়, আর সকল সজীব কোষে শোষণ হয়। শুধু যে ক্লোরোপ্লাস্ট আছে এমন না, উদ্ভিদ, প্রাণী, যে কোনো উদ্ভিদের, যে কোনো জীবের সকল সজীব কোষে কি হয়? তোমার শ্বসন সম্পন্ন হয়। তারপর এখানে বলা হয়েছে যে কি? যে সালোক সংশ্লেষণের জন্য সূর্যালোক উপস্থিতি প্রয়োজন, অর্থাৎ সূর্যের আলো ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট আছে বললাম, যেমন উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু রাতের বেলা কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষণ হয় না।
উদ্ভিদের হয় শ্বসন। আর এই শ্বসন প্রক্রিয়া দিবারাত্রে 24 ঘন্টা চলে, এটার জন্য কোনো সূর্যের আলোর প্রয়োজন নাই, যেমন আমরা সবসময় নিতেছি। পানি ও কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের প্রধান উপাদান। তাহলে এখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী কী লাগে? আমাদের পানি লাগে এবং কার্বন ডাইঅক্সাইড লাগে। আর এখানে কী কী লাগে? অন্যদিকে জটিল খাদ্যদ্রব্য বিশেষ করে শর্করা শ্বসনের জন্য প্রধান উপাদান, অর্থাৎ ওই খাবারটাকে সে জারিত করে। তারপর বলছে যে শ্বসন প্রক্রিয়ায় শর্করা ও অক্সিজেন উৎপন্ন হয়। আর শ্বসন প্রক্রিয়ায় কি বলছে এখানে? পানি ও কার্বন ডাইঅক্সাইড। সরি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? শর্করা ও অক্সিজেন। আর শ্বসন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? পানি ও কার্বন ডাইঅক্সাইড। তো এই পার্থক্য অনেক সময় আসে, তোমরা নোট ডাউন করতে পারো। তো আমরা এই ছিল আমাদের মূলত এই অধ্যায়। আমাদের এখানে কিছু সৃজনশীল আমরা অ্যাড করেছি, এগুলা পরবর্তীতে আলোচনা করব। কিছু নৈবিত্তিকও আছে, এই প্রশ্ন সাধারণত আসে থেকে আমাদের পরীক্ষাতে আসে। কিছু এই যে বহু নির্বাচনী কোশ্চেন আছে, তোমরা ভিডিও পজ করে করতে পারবা। আমি একটু দেখাই, এগুলো নিজে নিজেও দিতে পারবা অনেক সময় পরীক্ষার মাধ্যমে। এই যে আরও আছে, এখানে তোমরা পাস করে নিজেও করতে পারবা। এখানে আরও কিছু, সর্বশেষ আমরা উত্তরগুলো একটু দিয়ে দিচ্ছি। উত্তরগুলো দেওয়া আছে। তো যাই হোক, তো এই ছিল আমাদের মূলত আমাদের আজকে যে এই অধ্যায়, চতুর্থ অধ্যায় শ্বসন। এই শ্বসন নিয়ে আলোচনা, আশা করি তোমাদের ভালো লেগেছে শিক্ষার্থী বন্ধুরা। তো এই ছিল আমাদের আজকের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শ্বসন নিয়ে আলোচনা। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছ। তো এভাবে নিত্য নতুন ভিডিও পেতে জাবেদ অনলাইন একাডেমির সাথে থাকবে। আমাদের ফেসবুক পেজ জাবেদ অনলাইন একাডেমি এবং ইউটিউব পেজ জাবেদ অনলাইন একাডেমিতে সবাই ফলো এবং সাবস্ক্রাইব দিবে। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে এদের সাথেও এই আমার পেজ নিয়ে আলোচনা করবে। সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।